আমাকে 6 বছর সাসপেন্ড করেছে, 6 মাস হলো না দলটা সাইনবোর্ড হয়ে গেছে। আমি যা বলবো সেটাই বেদ বাক্য, এই করেই তো দলটা শেষ হয়ে গেল। উনি নাকি বলেছেন না উনি মানসিকভাবে প্রস্তুত জেলে যাওয়ার জন্য। এখনো মমতা ব্যানার্জির প্রতি একটা সফট কর্নার আছে। দায়িত্ব নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসটাকে শেষ করে দিল। মমতা ব্যানার্জির মতো সাদা শাড়ি আর পায়ে সাদা ক্রক্সের চটি বললে কি মমতা ব্যানার্জি হওয়া যায়? কিন্তু মমতা ব্যানার্জি যখন ধর্মতলায় দড়িনায় ধর্নায় গেছিল তখনও তো প্রতিকূলকে আমি দেখলাম না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাক কর্তা প্রতীক জৈন বলেছিল আমার টিকিট কনফার্ম, দেবরা পশ্চিম মেদিনীপুর। মমতাদি চমকে গেছিল মিটিংয়ে, বুঝে এত টাকায় নয় হয়েছে। এ টু জেড যারাই দল করেছে তারা মমতা ব্যানার্জিকে দেখে দল করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসকে শেষ করে দিয়েছে। মমতা ব্যানার্জিকে মুছে ফেলা যাবে না যতদিন তিনি বেঁচে আছে। বাংলার রাজনীতিতে এই মুহূর্তে দুটো প্রশ্ন খুব জোরালো। এক, তৃণমূলের শেষ পর্যন্ত কি অস্তিত্ব থাকবে, আর 2 নম্বর হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর কত রকম ভাবে নানান চাপের মুখে পড়তে হবে, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কত রকম ভাবে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়তে চলেছেন। এই নিয়ে আলোচনার জন্য আজকে পেয়ে গেছি রিজু দত্তকে। রিজু, বেঙ্গল পলিটিক্সে তোমাকে স্বাগত। আমার নাম অভিষেক সেনগুপ্ত। তুমি আমাকে প্রথমে একটা কথা বলো, তোমাকে কি প্রাক্তন তৃণমূলী? অবশ্যই, আমি তো তৃণমূলে নেই। তুমি তো 6 বছরের জন্য সাসপেন্ডেড। আমাকে 6 বছর সাসপেন্ড করেছে, 6 মাস হলো না দলটা সাইনবোর্ড হয়ে গেছে। হ্যাঁ রিজু, একটা জিনিস তুমি আমাকে বলো, সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে এই সিচুয়েশনটা কারণটা কি? মানে তুমি তো একদম তোমার সরাসরি তোমার নেতা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো সেখান থেকে আজকে এই অবস্থা, তুমি তো ভালো করে বলতে পারবে যে কেন এই পরিস্থিতি হলো। না, আসলে ব্যাপারটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা ছিলেন, এবং আমার না যারা আজকে বিদ্রোহ করছে তাদের সবার নেতা ছিলেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি তো নেতা থাকা সত্ত্বেও মানুষের সাথে মিশতেন না, কর্মীদের সাথে মিশতেন না। তার কাছে পৌঁছানোটা মানে প্রায় মহাদেব দর্শন করার মতো ব্যাপার ছিল। এবং তার আশেপাশে যারা তার অফিস চালাতো, যাদের বিরুদ্ধে এখন গ্রেপ্তারি পরোয়ানা টরোয়ানা জারি হচ্ছে, তারা রাজনীতি কম দুর্নীতিতে বেশি ঢুকে গেছিল। তাই যা হওয়ার তাই হচ্ছে। আজকে আপনি আমার বাড়িতে বসে ইন্টারভিউ নিচ্ছেন, আমার বাড়ির বাইরে কি কেউ চোচ্চ স্লোগান দিচ্ছে, কেউ ডিম ছুঁড়ে মারছে? আমার নামে কি বাংলায় কোথাও এফআইআর হয়েছে? হয়নি তো। কিন্তু যারা দুর্নীতি করেছে, যারা গরিব মানুষের টাকা মেরেছে, যারা অত্যাচার করেছে, তাদের সাথে যা হওয়ার তাই হচ্ছে। আজকে আপনি একটা দেখুন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কোনো দুর্নীতির সাথে যুক্ত আছেন না সেটা তদন্তকারী সংস্থারা বলবে, সেটা আমরা জানি। কিন্তু সারা বাংলা জুড়ে গরু কেসে কান্না উঠে আসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বালি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্র নিয়োগ দুর্নীতি, অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্টোপাল্টা ভাষণ, অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষমেশ নিজের বিধায়কদের সই জালি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপরেও তো এখন শুনছি আরো বাংলার 4-5টা থানায় অলরেডি এফআইআর হয়ে গেছে, কোথাও 250 কোটির দুর্নীতি, কোথাও এই দুর্নীতি, কোথাও ওই দুর্নীতি। এরপরে তো একটা প্রশ্ন তো আসে যে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হচ্ছেন না কেন? না, গ্রেফতারটিটা করবে কি? করবে তদন্তকারী সংস্থারা। আমি একটা কথা দেখুন, আপনার চ্যানেলে স্পষ্ট বলছি, আজকে উনি অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ, আজকের দিনেও তিনি সাংসদ। হয়তো তার জন্য কিছুটা দেরি হচ্ছে, কারণ ওনার ওপরে যা যা অভিযোগ আছে, আমার আপনার মতো মানুষ থাকলে তো এতক্ষণে পিসি হয়ে জেসি হয়ে যেত, পরিষ্কার কথা। এরপরেও যদি উনি অ্যারেস্ট না হন, আগামী দিনে গ্রেফতার না হন, তাহলে বুঝতে হবে দিল্লির একদম ওপরের মহলের কোনো খেলা আছে। আর না হলে সাধারণ বাংলার মানুষ বলবে প্রতিহিংসা রাজনীতি করা হচ্ছে, তাই তো? কারণ একটা মানুষকে যদি সিবিআই, ইডি, সিআইডি 100 বার সামান দেয়, 100 বার জেরার জন্য ডাকে, সেই ব্যক্তি যদি গিয়ে সেই জেরা ফেস করে, তারপরেও যদি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না হয়, তাহলে তো লোকে বলবেই প্রতিহিংসা রাজনীতি হচ্ছে। তাই আমি পরিষ্কারভাবে বলছি যে যদি দিল্লিতে কোনো মানে বোঝাপড়া না হয়ে থাকে, আর তদন্তকারী সংস্থার কাছে যদি তথ্য প্রমাণ থাকে, তাহলে পদক্ষেপ নিক। নইলে তো তদন্তকারী সংস্থাগুলোরও মান সম্মান জড়িত আছে এই পুরো ইনভেস্টিগেশনের সাথে, কারণ এটা তো পুরোটাই মিডিয়ার সামনে। একেবারেই তাই। এই সম্প্রতি বেশ কয়েকটা প্রেস মিট দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাতেও আমি মানে মানুষজন বলছেন, এটা আমার বক্তব্য নয়, যে তাতেও তার ঔদ্ধত্য কমেনি, একই রকম অ্যারোগেন্স নিয়ে কথা বলছেন। এই ঔদ্ধত্য, এই অহংকার, এই থ্রেট কালচার, এই আমি যা বলবো সেটাই বেদ বাক্য, এই করেই তো দলটা শেষ হয়ে গেল। আর ওনার ঘনিষ্ঠ মহলে আমার কাছে যা খবর আছে, যেহেতু আমি 15 বছর ওই দলটা করেছি, অনেকের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, উনি নাকি বলেছেন না উনি মানসিকভাবে প্রস্তুত জেলে যাওয়ার জন্য। কিন্তু উনি যদি মনে করে তথ্য বলছো, হ্যাঁ, কিন্তু যদি উনি মনে করে থাকেন যে উনি জেলে গেলে ওনার পলিটিক্যাল ইকুইটি বাড়বে বা মানুষের সিম্পাথি পাবে, বাংলায় কিন্তু ওনার প্রতি কোনো মানুষের কোনো সিম্পাথি নেই।
আচ্ছা। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এখনো আছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মনে এখনো মমতা ব্যানার্জির প্রতি একটা সফট কর্নার আছে, অভিষেক বাবুর প্রতি নেই। রিজু, একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে তুমি যেহেতু খুব ক্লোজ চেনো, দেখে এসছো, কোথাও কি তোমার এটা মনে হয় যে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল ক্যারিয়ারটা এখানে শেষ? মানে এরকম কি তোমার মনে হচ্ছে, নাকি আবার কামব্যাক হতে পারে? দেখুন, আমি রাজনীতির ছাত্র, আমি রাজনীতিটা মন দিয়ে করেছি। রাজনীতিতে কেউ শেষ হয়ে যায় না, আবার কেউ বিরাট নেতাও হয়ে যায় না। রাজনীতিতে মৃত্যু কথাটা, রাজনৈতিক মৃত্যু কথাটা কিন্তু খুব টাফ বলা, কারণ ভারতবর্ষের ইতিহাসে আমরা এরকমও অনেক নেতাকে দেখেছি 4 বছর 5 বছর হাওয়া হয়ে গেছে, জেল খেটে বেরিয়ে আবার সাংসদ হয়ে গেছে, আছে এরকম অনেক উদাহরণ আছে। তো সেই জায়গায় ওনার পলিটিক্যাল কেরিয়ার শেষ কিনা আমি জানি না, বাট বাংলায় মানুষের যে রাগ, যে ক্ষোভ বা যে ঘৃণা, যে কোনো কারণেই হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যা আছে, তাতে শেষ হয়েছে কিনা আমি বলবো না, বাট অনেকটাই পিছিয়ে গেছে, অনেক অনেক বছর পিছিয়ে গেছে। আচ্ছা, মানে এই এই যে আজকে যে জায়গাটা উনি আর্ন করেছেন, এটাকে আবার আর্ন করতে অন্তত মানে 15-20 বছর আরো লাগবে বলে অনেক সময় লাগবে, কত বছর লাগবে সেটা আমি তো জানি না, মানে ভবিষ্যৎবাণী করা যায় না, কারণ আপনি দেখছেনই তো বাংলার রাজনীতি প্রতি মুহূর্তে বদলাচ্ছে। তো আগামী দিনে কি হবে কেউ জানে না, বাট আশা করা যায় যে ওনাকে ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাংলা রাজনীতির পটভূমিতে ঘুরে দাঁড়াতে অনেকটা সময় লাগে। আমরা বিধানসভায় দেখলাম যে 60 জন বিধায়ক কার্যত বিদ্রোহ করে বেরিয়ে গেলেন ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়, যার দলনেতা হয়েছেন, এবং আমরা সাংসদেও তাই দেখলাম, রাজ্যসভাতেও তাই দেখলাম। এই যে জাতীয় স্তরে এই যে বিদ্রোহটা হলো, মানে এটার পেছনে কারণটা কি? মানে তোমার কি মনে হয়, কি একই কি বলছে সাংসদরা? তো সাংসদরা তো একই গল্প বলছে। আমি 9 তারিখ আমাকে দল সাসপেন্ড করার পর আমি মুখ খুললাম, এবং আমি মুখ খোলার পরে আমাকে সারা পৃথিবী জুড়ে গালাগাল দেওয়া হলো। আমি যে কথাগুলো বলেছিলাম আজকে তো লাইন বাই লাইন সেই কথাগুলোই সাংসদ বিধায়ক সবাই বলছে, সবাই ভুল আর একটা ব্যক্তি ঠিক। এটা কি হতে পারে? দায়িত্ব নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসটাকে শেষ করে দিল। মানে মানুষজন একটা ছবি দেখে খুব অবাক হয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে এত দ্রুত র্যাপিড চেঞ্জ, যে কারণে প্রশ্ন উঠছে যে সায়নী ঘোষ কার্যত রেপ্লিকা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। সাদা শাড়ি, লাল টিপ, পায়ে সাদা চটি, সেখান থেকে হঠাৎ চুল ছোট করে কেটে ফেললেন। এই বদলটা তোমার কাছে কি খুব অপ্রত্যাশিত লাগছে? দেখুন, আপনাকে একটা কথা বলি, আপনি কলকাতার যে কোনো মলে যদি চলে যান, তাহলে দেখবেন একটা নাইকির টি শার্টের দাম 2,500 থেকে 3,000 টাকা, কিন্তু আপনি সেটাই খিদিরপুরে ফ্যান্সি মার্কেটে চলে যান, সেই টি শার্টটাই আপনি পাবেন 300 টাকায়। তাহলে কি সেটা নাইকি হয়ে যায়? না। মমতা ব্যানার্জির মতো সাদা শাড়ি আর পায়ে সাদা ক্রক্সের চটি বললে কি মমতা ব্যানার্জি হওয়া যায়? ফার্স্ট কপি কখনো অরিজিনাল হতে পারে না, নাম্বার 1। নাম্বার 2, সায়নীর আমি তো দোষ দেখি না। সায়নী কি করবে? সায়নীর দোষ কোথায়? সায়নী করতো এসএফআই, ও কোনোদিন তৃণমূলের ঝান্ডা ধরেনি, ওকে এনে যুব সভাপতি করলো কে? অভিষেক ব্যানার্জি। কি দরকার ছিল? তৃণমূল কংগ্রেসে আর যুবর কোনো ছেলে মেয়ে ছিল না? আমরা যখন রাজনীতি আমি বলছি তো, আমি যখন রাজনীতি শুরু করি, আমি তো যেহেতু আমার পড়াশোনা বাংলায় নয়, আমি যুব দিয়ে শুরু করেছিলাম, এবং বাংলার যে এখন ক্যাবিনেট মিনিস্টার নিশীথ প্রামাণিক, আমরা তো এক থালায় খাবার খেয়েছি। আমাদের সভাপতি ছিল শুভেন্দু অধিকারী, বাংলার মুখ্যমন্ত্রী। তারপরে ওনাকে ষড়যন্ত্র করে অপমান করে বার করে দেওয়া হলো, তারপরে সৌমিত্র খা, তারপরে অভিষেক ব্যানার্জি, এই অবধি ঠিক ছিল। হঠাৎ কোথার থেকে সায়নী উড়ে এসে জুড়ে বসলো, আর ওই থ্রেট কালচার, অভিষেক ব্যানার্জির দিকতাত, ও যুব সভাপতি, ওকে করে দেওয়া হলো, ওকেই মেনে নিতে হবে। তার আগে কোনোদিন ঝান্ডা ধরেন। এবার তারপরে যুব সভাপতি হয়ে পুলিশের কনভয়, এসকর্ট ফেসকর্ট নিয়ে গিয়ে প্রচার করলো। কোনোদিন আন্দোলনও করেনি, মিছিল মিটিং কিছুই না, ওই মানে ভিআইপি সেলিব্রিটি যাচ্ছে, ভাষণবাজি করছে, গান গাইছে, চলে আসছে, হলো। তারপরে হঠাৎ তাকে যাদবপুর থেকে লোকসভার টিকিট দিয়ে দেওয়া হলো। কে দিয়েছে টিকিট? অভিষেক ব্যানার্জি টিকিট দিয়েছে। এবং তারপরে তার নাম ওই শিক্ষক দুর্নীতিতেও জড়িয়েছিল, সেটা তিনি গিয়ে হাজিরা টাজিরা দিয়েছেন, সেটার এখন কি জায়গা আমি জানি না। আজকের দিনে যখন বুঝতে পারছে যে আর তৃণমূল কংগ্রেসে তার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই, সে যা করার সেটাই করেছে। 2029-এ আমার মনে হয় না বিজেপি সায়নীকে টিকিট দেবে। তৃণমূল ততদিন থাকবে কিনা সন্দেহ। তৃণমূলের হয়তো কিছুদিনের মধ্যে কংগ্রেসের সাথে জোট হয়ে যাবে, কংগ্রেস তাকে টিকিট দেবে কিনা আমি জানি না, ওটা দিল্লির কংগ্রেসের নেতারা সিদ্ধান্ত নেন। আর তিনি যদি টিকিট পান যাদবপুর থেকে কংগ্রেস বা তৃণমূলের, তাহলেও জেতাটা অত্যন্ত শক্ত। আর যদি টিকিট না দেয় নির্দল, আমার মনে হয় না সায়নী দাঁড়াবে, তাহলে তো জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে।
তাই আর যে কটা দিন বাকি আছে সে কটা দিন এনডিএ বা বিজেপির স্মরণে গিয়ে যদি কাটানো যায় তাহলে অন্তত জীবনটা শান্তিপূর্ণ থাকবে। না, তার মানে ব্যাপারটা এই আছে যে এই যে আজকে 26 সামনে 29, মানে 2 বছর কার্যত রয়েছে এদের মেয়াদ, তার মানে 2 বছর। 2 বছর এই 2 বছরের পর তাহলে এদের কি হবে? আমি তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি, এই যে 20 জন সাংসদ গেছে, আরো 2 জন হয়তো বাড়বে, তো তাদের মধ্যে 90% সাংসদের কোনো ভবিষ্যৎ নেই 2029-এর পর, কোনো ভবিষ্যৎ নেই। বিজেপি যদি এদের টিকিট না যদি দেয়, 90%, তার মানে 18 জনের ভবিষ্যৎ নেই। আসলে কোনো ভবিষ্যৎ নেই। 18 জনটা বাড়াবাড়ি হবে, আমি 80% ধরে রাখি। 3-4 জন বাদে কারোর কোনো ভবিষ্যৎ নেই। আর 3-4 জনেরও ভবিষ্যৎ তখনই থাকবে যদি বিজেপি টিকিট দেয়, বা কংগ্রেসের টিকিটে দাঁড়াতে হলে এমন জায়গা থেকে দাঁড়াতে হবে যেখানে মানে 80% মুসলিম অধ্যুষিত এলাকা, এছাড়া কোনো অপশন নেই। সায়নী ঘোষকে কিন্তু আমরা দেখেছি যে এখানে যেমন বেশ যথেষ্ট উত্তেজক ভাষণ টাষণ উনি দিয়েছেন, হ্যাঁ, আবার রাজ্যসভাতে দাঁড়িয়ে দিয়েছেন। তো এই যে এক মহিলার হঠাৎ করে উত্তরণ হলো সিনেমার জগৎ থেকে এসে, কিন্তু তারপরে যে এই যে হঠাৎ পাল্টি খাওয়া, মানে এই শব্দটা লোকে ব্যবহার করছে, আমি ব্যবহার করছি না। আপনিও ব্যবহার করতে পারেন। এদের তো রাজনীতি এরা তো জানে না, রাজনীতি তো এরা জানে না। আজকে অনেক বিধায়ক হেরে গেছে তৃণমূল কংগ্রেসের, যারা 3বার 4বারের বিধায়ক, যারা 1980 সাল থেকে মমতাদির সাথে রাজনীতি করছে। সায়নী রাজনীতি কতটা জানে? আমি যেমন ত্রিভাষায় কথা বলতে পারি, সায়নীও ত্রিভাষায় কথা বলতে পারে। সায়নী যে ভাষণ রাজ্যসভায় দিয়েছে, রিজু দত্ত সেই ভাষণ রাজ্যসভায় দিতে পারে। শি ওয়াজ ফেভার্ড বাই অভিষেক ব্যানার্জি, যুব সভাপতি, তারপরে লোকসভার সাংসদ। তৃণমূলের হাওয়া ছিল, জিতে গেছে, সাংসদ হয়েছে। কিন্তু এছাড়া তার রাজনৈতিক অভিজ্ঞতা কি বা রাজনৈতিক অস্তিত্ব কি তার? কিন্তু এটা কি এই যে বিশ্বাসঘাতকতার যে তত্ত্ব তুলে ধরা হচ্ছে, সায়নীদের কথা যদি আমি বিশ্বাসঘাতক মনে করি না তাদের। আচ্ছা, মানে আমি বিশ্বাসঘাতক মনে করি না, কারণ যারা ক্যারিয়ার পলিটিশিয়ান বা যারা জীবনের সবকিছু ছেড়ে রাজনীতিটাকে পেশা হিসেবে বেছে নিয়েছে, তারা তো রাজনীতিটা করবে। আজকে অনেকে বলছে, ওই দেখবেন ইংলিশে একটা কথা আছে, র্যাটস ডেজার্টিং আ সিঙ্কিং শিপ, যে জাহাজ ডুবে গেলে প্রথমে ইঁদুর পালিয়ে যায়। এইগুলো যারা বলে তাদের রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই। তো ইঁদুর যদি একটা জাহাজ যখন ডুবে যাচ্ছে, সেখানে কি ইঁদুরগুলো যদি না পালিয়ে যায়, ইঁদুরগুলোকে আপনারা কি বলতে চাইছেন? ইঁদুরগুলো ডুবে মরে যাক জাহাজের সাথে নাকি? তাদেরও তো নিজের প্রাণ বাঁচানো। তার মানে ইঁদুররা বিশ্বাসঘাতক নয় আর কি, ইঁদুররা তো নিজেদের প্রাণ বাঁচাচ্ছে। এটা তো আমি আপনার চ্যানেলে বলছি চার্লস ডারউইনের কথা, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। একদমই তাই। আপনাকে তো বাঁচতে হবে। তার মানে আপনি বলতে চাইছেন যে সায়নীরা ইঁদুরদের মতো জাহাজ ছেড়ে পালিয়ে যাচ্ছে নাকি আগে? আমি তাদের ইঁদুরও বলবো না, বিশ্বাসঘাতকও বলবো না। যদি কেউ কেরিয়ার পলিটিশিয়ান হয়, সে তো রাজনীতিটা করবে রে ভাই। আপনাকে বুঝতে হবে, যারা তাদেরকে বিশ্বাসঘাতক এই ওই বলছে, এসব ফালতু কথা। এই আজকের দিনে ভারতবর্ষের রাজনীতিতে এই যে লোকে বলে না বিশ্বাসযোগ্যতা, মতাদর্শ, নীতি, নৈতিকতা, আদর্শ, এগুলো ডিকশনারি ছাড়া আর কোথাও আছে না? খানিকটা বামেদের দিকে আছে। বামেদের দিকে কোথায় আছে? শঙ্কর ঘোষ কোন দল করতো? এখন ক্যাবিনেট মিনিস্টার। অবশ্য বটে, হ্যাঁ। রেজ্জাক মোল্লা কোন দল করতো? তৃণমূলের ক্যাবিনেট মিনিস্টার। কোথায়? এইসব কংগ্রেস আর বাম লড়াই করছে কেরলে, তারপর দিল্লিতে বসে চা খাচ্ছে, ইন্ডিয়া জোটে বিজেপির বিরোধিতা করছে। তো নীতি, আদর্শ, মতাদর্শ এগুলো সব বেকার, কাগজে কলমের কথা। এখনো ভারতবর্ষের রাজনীতিতে একটাই নীতি, একটাই আদর্শ, সেটা হচ্ছে লম্বা সময়ের জন্য কেউ বন্ধু নয়, লম্বা সময়ের জন্য কেউ শত্রু নয়। আচ্ছা, এটা হচ্ছে বাস্তব কথা। মানে আজকে আপনি দেখুন না, বাংলার মুখ্যমন্ত্রী তিনি তো আমার থেকে বেশি তৃণমূল করেছেন। ক্যাবিনেট মিনিস্টার তাপস জেঠি, কংগ্রেসের বর্ষিয়ান লিডার, তৃণমূল কংগ্রেসের ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্কে তিনি ছিলেন, বর্ষিয়ান বিধায়ক নেতা, আজকে বিজেপি, এখন মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার। নিশীথ তৃণমূল, যুব, বিজেপি, লোকসভার সাংসদ, লোকসভায় হেরে গিয়ে এখন ক্যাবিনেট মিনিস্টার। তো দ্য মরাল অফ দ্য স্টোরি ইজ ভেরি সিম্পল। যারা নিশীথ প্রামাণিক হোক, তাপস রায় হোক, রিজু দত্ত হোক, সায়নী ঘোষ হোক বা শুভেন্দু বাবু হোক, যেই হোক, যারা ক্যারিয়ার পলিটিশিয়ান, তারা তো রাজনীতি করবে। তো রাজনীতিতে একটাই নিয়ম, সাম দাম দণ্ড ভেদ, রাজনীতিটা করতে। আর কটাক্ষ করার জন্য কেউ কাউকে বিশ্বাসঘাতক বলে দিল, কেউ কাউকে গদ্দার বলে দিত, সব বেকার কথা। তার সাথে রাজনীতির যারা এগুলো বলে, তাদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমি যখন দলের মুখপাত্র ছিলাম, আমার রাজধর্ম ছিল দলকে ডিফেন্ড করা, বিরোধীতে আক্রমণ করা। আমিও বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুকে গদ্দার বলেছি তো।
কারণ আমি দলের মুখপাত্র ছিলাম, সেটাই আমার কাজ ছিল। আজকে শুভেন্দুবাবু বাংলার মুখ্যমন্ত্রী, আমি শুভেন্দু বাবুকে সাথে দেখাও করার আমার সুযোগ হয়নি বা ফোনে কথা বলারও সুযোগ হয়নি, কিন্তু আমার মতো আরো অনেকে যারা শুভেন্দু বাবুকে গদ্দার বলেছে, আজকে তো দেখলাম কর্পোরেশনে মানে এমন ভাবে হাত মেলাচ্ছে, এমন ভাবে মানে এতটা অব্দি হাসি বেরিয়ে গেছে তাদের। তার মধ্যে আবার দু একজনকে দেখলাম যে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের লোকজন, তাই তো? তাদেরও তো রাজনীতি করতে হবে, রাজনীতি না করলে করবেটা কি? তো এটা ঠিকই আছে, পার্ট অফ পলিটিক্স। তুমি রাজনীতির খুব একনিষ্ঠ ছাত্র হিসেবে তোমাকে এই প্রশ্নটা করছি। এই যে ধরো সিপিএম থেকে শেষ মুহূর্তে ছেড়ে বেরিয়ে আসা প্রতিকুর রহমান কার্যত মানে একদম শেষ মুহূর্তে আসে, এবং আজ প্রতিকুর কি করবে সত্যি বুঝতে পারছি না। প্রতিকুরের রাজনৈতিক জীবন কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরায় কার্যত শেষ হলো? মানে মানে আমি বলতে চাইছি যে দ্বন্দ্বের মুখে পড়লো শেষ শব্দটা তুমি বিশ্বাস করো না? দেখুন একটা কথা বলি, প্রতিকুরের সাথে আমার ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক, পিওর পলিটিক্যাল ছেলে, এটা একটা অ্যাডভান্টেজ। ও অন্তত অন্যদের মতো ওই গায়ক গায়িকা নায়ক নায়িকা নয়, পিওর পলিটিক্যাল ছেলে। ওর ব্যক্তিগত বাড়ির অবস্থা খুব খারাপ, আর্থিক অবস্থা খুব খারাপ। ও হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছিল, তৃণমূলে এসেছিল যদি নিজের পরিবারের অবস্থাটা একটু বেটার করা যায়, কারণ ওর একটা ছোট বাচ্চাও আছে। ঠিক আছে, কিন্তু রাজনৈতিক দিক দিয়ে এখন তো অনেকটা পিছিয়ে গেল, কারণ বাম ওকে আবার ফেরত নেবে কিনা আমি জানি না। আমাদের তো সেই রেওয়াজ নেই। রেওয়াজ টেওয়াজ সব বাজে কথা, দরকারে সব দেয়, সেসবে আমি যাচ্ছি না। নেবে কি নেবে না সেটা তাদের সিদ্ধান্ত, বামেদের সিদ্ধান্ত। বিজেপিতে যাওয়াটা খুব টাফ, তাহলে এখন তৃণমূলের হয়ে প্রচার করুক, লড়াই করুক। কিন্তু ওর একটা ফেসবুক পোস্ট দেখেছিলাম যে খারাপ সময় আমি তৃণমূল বা মমতা ব্যানার্জিকে ছেড়ে যাচ্ছি না, কিন্তু মমতা ব্যানার্জি যখন ধর্মতলায় দড়িনায় ধর্নায় গেছিল তখনও তো প্রতিকুরকে আমি দেখলাম না। তো ওর ব্যক্তিগত ব্যাপারও কি করবে। এই সিপিএম এর তত্ত্বে আর একটা প্রশ্ন যেটা হচ্ছে যে তোমার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এক সময় সিপিএম এ ছিলেন, তিনি পরবর্তীকালে তৃণমূলে যোগ দিলেন, ভুলে গেছিলাম। হ্যাঁ, তিনি এখন বিরোধী দলনেতা। এই ব্যাপারটা তুমি কিভাবে নাও? মানে আমি আবারও তো বলছি, এখন এটাই ভারতবর্ষের রাজনীতি। উদ্ধব ঠাকরে 9 জন এমপির মধ্যে 7 জন এমপি ভেঙে যাচ্ছে, খবর আসছে। বিজেডি উড়িষ্যা নবীন পটনায়কের দলের সাংসদরা ভেঙে যাচ্ছে, খবর আসছে। তো এখন যখন তৃণমূল কংগ্রেস মধ্য গগনে ছিল, তৃণমূল কংগ্রেসও তো এক রাতে 14 জন বিধায়ককে কংগ্রেসের ভাঙিয়ে মেঘালয়ের প্রধান বিরোধী দল হয়ে উঠেছে। তো এটাই এখন ভারতবর্ষের রাজনীতি। নীতি, নৈতিকতা, মতাদর্শ, এইসব কথা আমরা সবাই বলতে পারি, এগুলোর বাস্তবে কোনো ভ্যালু নেই। আর এই কথাগুলো দেখবেন তারাই বলছে যারা একটা দলে আছে এবং সেই দলে তারা মিনিমাম সাংসদ অব্দি পৌঁছে গেছে, তারাই দেখবে নীতি নৈতিকতার আদর্শের কথা বলছে, বা কেন্দ্রমন্ত্রী বা বাংলার মন্ত্রী তারা বলবে, কারণ তারা তো সেই জায়গাটা পৌঁছে গেছে। তার নিচে সাংসদ বা মন্ত্রীর লেভেলের নিচে, সেটা রাজ্য বা কেন্দ্রে যারা আছে, তাদের কাছে এটা অ্যাপ্লিকেবলই নয়। কারণ এখন ভারতবর্ষের রাজনীতি মানে হচ্ছে তুমি রাজনীতি করছো মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, ঠিক, দেশের স্বার্থে ঠিক, মানুষের স্বার্থে ঠিক, কিন্তু তার সাথে তুমি যদি রাজনীতির জন্য, যেমন ধরুন আমি 15 বছর একটা দলকে দিয়েছি, আমার জীবনের প্রথম রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। আজকের দিন অব্দি, ভবিষ্যতে আমি কোথায় যাব কি করবো আমি জানি না, কিন্তু আজকের দিন অব্দি আমার শেষ দল তৃণমূল কংগ্রেস। তো আমি 15 বছর আমার জীবনের প্রাইম টাইম আমি যে রাজনীতিকে দিয়েছি, আমি চাইবো না আমি আগামী দিনে বিধায়ক হই, আমি চাইবো না আমি আগামী দিনে সাংসদ হই। আমার তো শিক্ষাগত যোগ্যতা আছে, আমার বাড়িরও সেই জায়গাটা, আর সেই জায়গায় শুধু ঋজু দত্ত কেন, সায়নী ঘোষ হোক বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হোক, স্বপ্ন দেখা তো অন্যায় হতে পারে না। তাই তো, যারা এই ফেসবুকই নেতা, তাদের কাছে খুব সহজ লোককে লেবেল করে দেয় গদ্দারে। যারা দুদিন আগে অব্দি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পারলে বাবা বলে জড়িয়ে ধরতো, কালকে রাত থেকে দেখছি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দিচ্ছে, উত্তর কলকাতা তৃণমূলের ছেলেপুলে। তো যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেউ ভুল বলে, তাহলে যারা দুদিন আগে সুদীপদাকে বাবা বলে জড়িয়ে ধরতো, সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন সুদীপদার ক্যালকাটা বয়েজের অফিসে গিয়ে বসে থাকতো, আর কাল থেকে যারা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করছে, তাহলে এদের যোগ্যতা কি? এদেরকে আপনি কোন ক্যাটাগরিতে ফেলবেন? দোগলা কোন ক্যাটাগরিতে ফেলবেন? এই তো অবস্থা। এই যে 9 মে তোমাকে সাসপেন্ড করা, তার আগে তো তোমাকে ভোটের টিকিট দেওয়া হবে এরকম একটা জিনিস শোনা যাচ্ছিল, কিন্তু আলটিমেটলি তুমি কনফার্ম ছিল ভোটের। হ্যাঁ,
তো তোমার কাছে একটা বিরাট আর্থিক ডিমান্ড করা হয়, আমরা মিডিয়াতে না বিরাট আর্থিক না, আমি এখন যা খবর পাচ্ছি তাতে আমাকে একটা বিরাট ডিসকাউন্ট দিয়ে ওটা চেয়েছিল। তারপর আচ্ছা। বলো, বলছি। আচ্ছা, তো এই যে ওভারঅল পরিস্থিতিটা, মানে তুমি ভোটের টিকিট পাবে, তো দেখো প্রত্যেকের তো, তুমি এখানে রাজনীতি করতে এসছো, ডেফিনেটলি ভোটে দাঁড়াবে, লড়বে, জিতবে, এই স্বপ্ন নিয়ে এসছো। শেষ পর্যন্ত ভোটের টিকিটটা তুমি পেলে না কেন? এর মধ্যে যে কনস্পিরেসি থিওরিটা, সেটা তুমি আবিষ্কার করলে কি আমি করে? 2017 সাল থেকে দলের জাতীয় মুখপাত্র, তার সাথে এই দলের হয়ে সবচেয়ে কঠিন যে অ্যাসাইনমেন্ট গুলো সেগুলো আমি করেছি। কঠিন মানে আমি কি বলতে চাই, আজকের দিনে যিনি বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি 4 মের আগে তিনি ছিলেন বিরোধী দলনেতা এবং তার বিধানসভা ছিল নন্দীগ্রাম। তো নন্দীগ্রামের থেকে বেশি কঠিন জায়গা বাংলায় আর কিছু ছিল না। তো রিজু দত্ত সেই নন্দীগ্রামে পঞ্চায়েত ভোট করেছে। 1 নম্বর ব্লকের দায়িত্বে আমি ছিলাম, কুণাল ঘোষ ছিলেন ওভারঅল নন্দীগ্রামের দায়িত্বে, 3টে জেলা পরিষদ 3টেই জিতেছিল। তো কিছু কন্ট্রিবিউশন তো আমারও ছিল। প্রতিবাদ সভা আমি নন্দীগ্রামে করেছি, যতগুলো প্রতিবাদ সভা নন্দীগ্রামে হয়েছে রিজু দত্ত করেছে, যতগুলো বিজয়া সম্মেলনী নন্দীগ্রামে হয়েছে রিজু দত্ত করেছে। এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে ভোটের ঠিক আগে 27 দিন সেবাশ্রয় রিজু দত্ত নন্দীগ্রামে ছিল। আচ্ছা, আমি তো শুভেন্দু বাবুর হোম কনস্টিটুয়েন্সি নন্দীগ্রামে দাঁড়িয়ে আমি তার বিরুদ্ধে বক্তব্য রেখেছি। অন্য কারোর তো মুরদ হয়নি তৃণমূল কংগ্রেসের যাওয়ার নন্দীগ্রাম, তাই তো? তো তারপরে আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাক কর্তা প্রতীক জৈন বলেছিল আমার টিকিট কনফার্ম, দেবরা, পশ্চিম মেদিনীপুর, আমি নাম করে বলছি। এবং তারপরে প্রতীক বা অভিষেক বাবু নয়, বা অভিষেক বাবুর অফিস থেকে কেউ নয়, আইপ্যাকেরই আরেকজন উচ্চস্থানীয় কর্তা অর্জুন বলে, ওর শেষ নামটাও আমি জানি না, সার নেমটা, আমার থেকে 50 লাখ টাকা ডিমান্ড করেছে, যেটা আমি দিতে পারি। কারণ আমি তো তৃণমূলের যখন ছিলাম আমি তো তোলাবাজিও করিনি। আপনি আমার বাড়িতে বসে আছেন, আমার বাড়ির বাইরে গিয়ে আপনি সার্ভে করে নিন। এতদিন তৃণমূলে থাকার সত্ত্বেও এই ওয়ার্ডে বা এই পুরো বিধানসভাতে আমি একটা অবৈধ নির্মাণও কোনোদিন করিনি। কারণ আমার কাছে টাকাটা ফ্যাক্টর ছিল না, আমার কাছে আমি বিধায়ক হব, আমি সাংসদ হব, আমি রাজনীতিতে এগোবো, এটা ছিল আমার মোটিভ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি টাকাটা জোগাড় করতে পারিনি। তারপরে আমি দেখলাম আমি টিকিট পাইনি, পেলাম না। তো তাতেও আমার কোনো অসুবিধা নেই, কারণ টিকিট ঘোষণা হয়েছিল 17ই মার্চ, মনে আছে। তারপরেও কিন্তু আমি ফাটিয়ে দলের হয়ে কাজ করেছি। আর সেই জন্যই 2রা মে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সামনে আমাকে আর সায়নীকে পূর্ব মেদিনীপুরে কাউন্টিং অবজারভার করেছে। তো আমি যদি দল বিরোধী কার্যকলাপ করতাম তাহলে নিশ্চয়ই আমাকে দল ওই দায়িত্ব দিত না। 4 মে পরিবর্তন হওয়ার পরেও আমি দলের বিরুদ্ধে যাইনি। যখন আমার বাড়ির ওপরে তৃণমূলের গুন্ডারা গেরুয়া আবির মেখে তৎকাল সঙ্গে সঙ্গে বিজেপি হয়ে দরজায় লাথি মারছে, রাত্রেবেলা ইট ছুটছে, আমার মাকে স্ত্রীকে ফোন করে হুমকি দিচ্ছে, অভিষেক ব্যানার্জি তো আমার ফোন ধরেনি, সুমিত রায় আমার ফোন ধরেনি, কেউ আমার ফোন ধরেনি। দিল্লি এবং বাংলার বিজেপির নেতৃত্ব যাদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল, আছে, তারা আমার ফোন ধরেছে এবং তারা আমার পরিবারকে প্রোটেকশন দিয়েছে। আমি শুধু 7 তারিখ তাদের একটা ফেসবুকের ভিডিও তাদের এই উদারতার জন্য ধন্যবাদ জানিয়েছিলাম। আমি বিজেপিকে ধন্যবাদ জানাই আমার পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য। এইটা ছিল আমার অপরাধ, সেই জন্য আমি দল থেকে সাসপেন্ড। তার 2 দিন মানে 48 ঘন্টা মধ্যে তুমি সাসপেন্ডেড হয়ে গেলে। এখন আর সাসপেন্ড হচ্ছে না কেউ, কারণ কাকে সাসপেন্ড করবে? তারাই, দলেই তো কেউ নেই, সাসপেন্ডটা করবে কেন? এখন তো গা তো উজাড় হয়ে গেছে। সাইনবোর্ড রিজু, কোনোদিন যদি তোমার ধরো অভিষেকের সঙ্গে যদি সরাসরি তোমার দেখা হয়, তুমি এই ব্যাপারটা নিয়ে তুমি জিজ্ঞেস করবে যে কেন আলটিমেটলি এই টিকিটটা দেওয়ার কথা বলে 50 লক্ষ টাকার যে অভিযোগটা এলো? না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার যদি দেখা হয় এখন, আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা মনে সফট কর্নার ছিল, মিথ্যে কথা আমি বলবো না। আর এখন আমার কোনো ঠেকাও নেই মিথ্যে কথা বলা। কিন্তু ওই 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ যখন আমি পাগলের মতো তাকে ফোন করি, সে তো আমার লিডার ছিল, তার দায়িত্ব আমাকে সুরক্ষা দেওয়া। ও যখন ফোনটা ধরেনি, আর 9 তারিখ সাসপেনশন হওয়ার আগে পর্যন্ত একটা হোয়াটসঅ্যাপ পর্যন্ত করেনি যে তুই ঠিক আছিস কিনা, এটুকু তো প্রাপ্য ছিল। এখন আমার সেই দুঃখ, কষ্ট বা আবেগের জায়গাটা এখন রাগে আর ঘেন্নায় পরিণত হয়েছে। মানে এখন অভিষেক ব্যানার্জিকে দেখলে যেমন আমি বা আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাশ থেকে অনেক রিক্সা টিক্সা চলে যায়, আপনি কি ঘুরে তাকান? ঠিক ওরকম ভাবে আমার কাছে ইট ডাজ নট ম্যাটার। এই সুমিত রায় কি এই সমস্ত দুর্নীতির কার্যত কি মানে চাবিকাঠি নাকি? চাবিকাঠি কিনা বলতে পারবো না, বাট ওই সবকিছু জানে। মানে মানে সুমিত রায় যদি গ্রেফতার হয় তাহলে প্যান্ডোরার বক্স খুলে যাবে। মানে কি ঘটতে পারে এই ব্যাপারটা আমার আইডিয়ার বাইরে, কল্পনার বাইরে। আমি এইটুকু বলতে পারবো যে কথা কোনো সাংসদ, কোনো বিধায়ক বা আমাদের মতো নেতৃত্ব আমরাও জানি না। আরো বেড়ে বলছি, যে কথা বা যে দুর্নীতির কথা বা যে
সিক্রেট কথা মমতাদি পর্যন্ত জানে না, শুধু ও জানে। আচ্ছা, তো ও গ্রেফতার হলে কি হবে আমি জানি না। মানে সেই কারণেই কি সুমিত রায়ের সুমিত রায়কে নিয়ে কার্যত এরকম অভিষেকের এতটা ইয়ে হয়ে থাকা, মানে রামায়ণের একটা উদাহরণ দিই, যখন প্রভু রাম বনবাসে গেছিল তখন ভরত প্রভু রামের খড়ম নিয়ে 14 বছর রাজত্ব করেছিল, হুম তাই তো? হুম তো সুমিত রায় ছিল হচ্ছে সেরকম ডিফ্যাক্টো অভিষেক ব্যানার্জি। আচ্ছা পুরো দলটা চালাতো সুমিত রায় এবং পুরো অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন চালাতো সুমিত রায়। আচ্ছা বাংলার প্রতিটা আইপিএস ওর কথায় উঠতো, ওর কথায় বসতো, আচ্ছা প্রতিটা আইএস ডিএম ওর কথায় উঠতো, ওর কথায় বসতো, কারণ ওর কথা মানে অভিষেক ব্যানার্জির কথা। আচ্ছা আচ্ছা। এতটাই পাওয়ারফুল ছিল সুমিত রায়। আহ, একবারে শেষ পর্বে তোমার কাছে একটা জিনিস জানা, যে তুমি তো রাজনীতির করার জন্যই আসা, তুমি রাজনীতি করবে বলে এসছো, তুমি তোমার ভবিষ্যৎ কিভাবে ভাবছো? আমি এখন জানি না, দেখো আমি তৃণমূল কংগ্রেস হাঁড়ি চড়িয়ে করিনি, না করো, তৃণমূল কংগ্রেসের জন্য আমার সংসার চলে না। আমি যদি রাজনীতি নাও করি, ডাল ভাত বলবো না, মাংস ভাত খেয়ে আমার পরিবারের চলে যাবে সারা জীবন। কারণ আমরা সবাই যথেষ্ট ভালো চাকরি করি, আমার কোনো ব্যবসা নেই, চাকরিজীবী, কিন্তু আমি রাজনীতির ছেলে, রাজনীতি করতে চাই। নাটক শেষ হওয়ার আগে আমি স্টেজ ছাড়বো না। এবার তৃণমূলে আমি তো তৃণমূল ভাঙার আগেও বলেছিলাম যে তৃণমূলে আমি কোনোদিন আর ফেরত যাবো না, যে অপমান আমার করা হয়েছে, সাসপেন্ড করে। এবার ভবিষ্যতে আমি রাজনীতি করতে চাই, কিন্তু ভারতবর্ষে এখন দুটোই মাত্র দল আছে, একটা কংগ্রেস, একটা বিজেপি, বাকিগুলো কোনো অস্তিত্ব নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই দুটো দলকে ঠিক করতে হবে যে তারা ঋজু দত্তকে নেবে কি নেবে না। কারণ আমি তো, যারা দিদির বাড়িতে বসে রবীন্দ্রসঙ্গীত শুনছে তারা বিজেপিকে ফোন করছে, বিজেপিতে পেন্সিল বুকিং করে রেখেছে। আমি বিজেপির কোনো নেতৃত্বকে ফোন করে বলিনি এখনো অব্দি, আমি ক্যামেরার সামনে বলছি যে আমার কথা একটু ভেবে দেখবেন, আমাকে একটু কাজ করার সুযোগ দেবেন না। তারা বলেছেন যে একটু দাঁড়িয়ে যাও, দেখছি। মিথ্যে কথা বলবো, কংগ্রেসের সাথেও আমার কোনো রকম কোনো কথা হয়নি। তো আমি তাদেরকে ফোন করি বা অ্যাপ্লিকেশন লেটার দিলেও এটা কোনো কিছু ম্যাটার করে না। যদি বিজেপি বা কংগ্রেস তারা যদি মনে করে ঋজু দত্তকে দলে নিলে আমাদের দলের ভ্যালু এডিশন হবে, বা ঋজু দত্তকে যদি দলে নিই তাহলে ঋজু দত্ত দলের হয়ে কিছু কাজ করতে পারবে, সেটা দেশের স্বার্থে হোক বা দশের স্বার্থে হোক বা মানুষের স্বার্থে হোক, তাহলে আমি সেই সুযোগের অপেক্ষা করব। বিজেপি যদি আমায় সুযোগ দেয়, বিশ্বের বৃহত্তম দল, 21টা রাজ্যে তাদের সরকার আছে, আর আমি এইটুকু বুঝি যে ওই ডায়লগ দিতে খুব ভালো, যে মানুষের কাজ করব, এই করব সেই করব, কিন্তু যতক্ষণ না আপনি একটা ক্ষমতার জায়গায় থাকবেন আপনি প্রকৃতভাবে মানুষের কাজ করতে পারবেন না, এটাই বাস্তব। আজকে আমি যদি মানুষের জন্য করতে, আমি কটা গরিব মানুষকে খাবার দিতে পারবো, কটা মানুষের দায়িত্ব নিতে পারবো? পারবো না, তো এটা বাস্তব। কিন্তু যদি আমি ক্ষমতার সাথে থাকি তাহলে তো আমি একটা বৃহত্তর ভাবে মানুষের সেবা করতে পারি। তো বিজেপি যদি মনে করে যে রিজুর মতো ছেলে আমাদের দলে ভ্যালু এডিশন আছে, বা ওকে যদি আমরা চান্স দিই, ও দলের হয়ে কাজ করতে পারবে, আগামী দিন কিছু মানুষের স্বার্থে, দেশের স্বার্থে কাজ করতে পারবে, আমাকে যদি তারা সেই সুযোগটা দেয়, তখন অবশ্যই বিবেক বিবেচনার জায়গা। বিজেপি তো এখন দরজা বন্ধ করে রেখেছে। বিজেপির দরজা বন্ধ, কংগ্রেসের দরজা বন্ধটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে যে দরজা বন্ধ খোলা, এই কথাগুলো রাজনৈতিক কথা। কথা হচ্ছে যে এই দল বা এই দলের যে নেতৃত্ব, যারা সিদ্ধান্ত নেয়, তারা ব্যক্তি ঋজু দত্ত বা ব্যক্তি XYZ কে নিতে চায় কিনা, কথাটা সেই জায়গায়। সেটাই। আজকে ধরুন বিজেপির দরজা খুললো পুজোর পরে বা ডিসেম্বরের পরে, নতুন বছরে তারা দরজা খুললো, এবং দরজা খোলার পর তারা ধরুন 10 জনকে নিল, সেই 10 জনের মধ্যে ঋজু দত্ত থাকবে এটা তো কোনো গ্যারান্টি নেই। বিজেপির নেতৃত্ব সিদ্ধান্ত নিতেই পারে আমাদের ঋজু দত্তকে দরকার, নিতেই পারে। তো ঠিক একইভাবে যখন খুললো আমাকে নিতে পারে, আবার অন্যজনকে নাও নিতে পারে। তো সিদ্ধান্ত নেবে যারা সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আছে, সেটা বিজেপির নেতৃত্ব হোক বা অন্য দলের নেতৃত্ব হোক। ঋজু দত্তের মতো এরকম বহু ছেলে মেয়ে প্রতিটা জেলায় আছে, প্রতিটা বিধানসভায় আছে, যারা নিঃস্বার্থে দল করেছে, কোনো তোলাবাজি, কোনো সিন্ডিকেট, কোনো নোংরামির সাথে যুক্ত নেই। তাদেরও তো একটা রাজনৈতিক ভবিষ্যৎ আছে, কিন্তু তারা বারবার বিজেপির দরজায় গেলেও বিজেপি যে তাদের নেবে তার তো কোনো মানে নেই। এটা ডিপেন্ড করছে বিজেপির উপরে বা অন্য কোনো দলের সিদ্ধান্ত, যারা নেয়ার ক্ষমতা আছে তারা ঠিক করবে যে কাকে নেবে কাকে নেবে। তো যদি তারা আমাকে মনে করে যে তারা নেবে, তাহলে অবশ্যই এটা তো একটা বড় ব্যাপার হবে।
তখন অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে আমাকে পরিবারের সাথে বসে, কারণ আমি তো রাজনীতির ছেলে। হুম। রিজু, শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, মানে তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তুমি যতটা অ্যাগ্রেসিভ বা যতটা তুমি স্টেপ আউট করো, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সেভাবে তোমার কাছে সে শোনা যায় না, মানে যেটা শুনতে পাইনি সেটাই বলছি। মানে কারণটা কি? মানে তুমি মানে সারা দলে দুর্নীতি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, এটা কি বাস্তব? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তোমাকে বলছি, হুম। যখন পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হলো, একটা ইন্টারনাল মিটিং হয়েছিল, যে মিটিং এ আমি ছিলাম। আচ্ছা। মমতাদি চমকে গেছিল মিটিং এসে, বুঝে এত টাকায় নয় ছয় হয়েছে। মমতাদি স্টাইল অফ পলিটিক্স, যারা মমতাদিকে চেনে, হুম। মানে সেটা বাংলার মুখ্যমন্ত্রীও, আমি মানে তিনি হয়তো প্রকাশ্যে বলবেন না, বা তিনিও তো আমার থেকে বেশি চেনেন মমতাদিকে। মমতাদি স্টাইল অফ পলিটিক্স হচ্ছে, ধরুন একটা সভা করতে হবে মেদিনীপুর, হুম। ওখানে যে সিনিয়র নেতৃত্ব তাদের বলে দিল, তুই একটু বাসের ব্যবস্থা করে দিবি, তুই একটু সাউন্ডটা দেখে দিবি, তুই একটু প্যান্ডেলটা দেখে দিবি। হুম। মানে আমার নিজের চোখে দেখা, নিজের কানে শোনা। হুম। আর আমি তৃণমূলে থাকি কি না থাকি ইমম্যাটেরিয়াল, অন্য কোনো দলেও যদি ভবিষ্যতে যাই, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি মাতৃসমা সম্মান করতাম, আজকের দিনেও করি, আগামী দিনে যদি অন্য কোনো রাজনৈতিক দলে জয়েন করি তবেও করব। কারণ তৃণমূল কংগ্রেসের, বিজেপি বা সিপিএম এর মতো বা কংগ্রেসের মতো কোনো মতাদর্শ নেই। তৃণমূল কংগ্রেসের মতাদর্শ মমতা ব্যানার্জি। এ টু জেড যারাই দল করেছে তারা মমতা ব্যানার্জিকে দেখে দল করেছে। এই যে 41% ভোট হয়েছে বা 2.5 কোটি ভোট মমতা তৃণমূল পেয়েছে, ওটা তৃণমূল পায়নি, মমতা ব্যানার্জি পেয়েছে। যারা আজকে বিদ্রোহ করছে, বিধায়ক বা সাংসদ, তারা তৃণমূলের টিকিটে জেতেনি, মমতা ব্যানার্জির মুখ দেখে তাদের মানুষ জিতিয়েছে। বাস্তব এটা, এটার থেকে বেরোনোর জায়গা নেই। এবং তার রাজনৈতিক সংগ্রামের ইতিহাস, তার রাজনৈতিক ইতিহাস, তার ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রীও সম্মান করেন, রাষ্ট্রপতিও সম্মান করেন, বাংলার মুখ্যমন্ত্রীও ব্যক্তি সম্মান তাকে করেন, এবং আমিও তাকে সম্মান করব। আর আমি অন্য কোনো দলে গেলেও মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবো না। তার একটা প্রধান কারণ হচ্ছে আমার যোগ্যতা নেই মমতা ব্যানার্জিকে নিয়ে কথা বলার। আচ্ছা। কারণ তার ব্যাপারে কথা বলার জন্য তার আশেপাশে তো পৌঁছতে হবে। আজকে দেখবেন তৃণমূলের অনেক একটা কালচার শুরু হয়ে গেছে ভারতবর্ষে, তৃণমূলের অনেক ফচকে নেতা আছে, ডাইরেক্ট নরেন্দ্র মোদীকে নিয়ে উল্টো পাল্টা কথা বলবে। আরে একটা তো বেসিক যোগ্যতা থাকতে হবে কথা বলার জন্য। মানে আমাকে মিনিমাম একবার অন্তত এমপি হতে হবে মমতা ব্যানার্জির ব্যাপারে কথা বলার জন্য। 7 বারের এমপি, 4 বারের বিধায়ক, 3 বারের ক্যাবিনেট মিনিস্টার, 3 বারের মুখ্যমন্ত্রী, তাকে রিজু দত্ত তাকে নিয়ে যাচ্ছে তাই বলে দিলেই হয়ে গেল? এটা যারা বলে না, আমি মনে করি মানে আপনি দেখবেন বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব কখনো এইসব মন্তব্য করে না। দেখবেন সব দলে কিছু ফচকে থাকে না, আর আপনাদের এই বুম, এই বুমের সামনে সবার হিরো হওয়ার একটা বিরাট ইচ্ছে থাকে। আমি আসলে এত বছর করছি তো সেটা আমি ইউজ টু হয়ে গেছি। কিন্তু অনেকে এই ক্যামেরা আর বুম দেখলেই মনে করে 4টে আলফাল মন্তব্য করে দিলে আমার কিছু লাইক আসবে, কিছু ভিউ আসবে, আর কিছু ওই শেয়ার আসবে। এই লাইক ভিউ শেয়ারের চক্করে অনেকের পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে গেছে। তো আমার কাছে, আমি আবারও বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসকে শেষ করে দিয়েছে। মমতা তৃণমূল কংগ্রেসের যদি কোন রকম অস্তিত্ব আগামী দিনে থাকে, সেটাও থাকবে শুধু একজনের জন্য, তার নাম মমতা ব্যানার্জি। আর যদি কেউ মনে করে মমতা ব্যানার্জিকে আমি রাইট অফ করে দিয়েছি, ইরেজার দিয়ে মুছে দিয়েছি, তাহলে বাংলার রাজনীতিতে অন্তত তার থেকে বড় মূর্খ কেউ নেই। মমতা ব্যানার্জিকে মুছে ফেলা যাবে না যতদিন তিনি বেঁচে আছেন। বড় স্টেটমেন্ট, বাস্তব। আর এটা বিজেপির যারা একদম শীর্ষস্থানীয় নেতৃত্ব, ইনক্লুডিং বাংলার মুখ্যমন্ত্রী, তিনিও এটা জানেন। সব নেতা স্ক্যাচার হয়। মমতা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতিবাবু, তাদের যা স্ট্যাচার, এরা যতদিন দাঁড়িয়ে থাকবে এদের মুছে ফেলা যাবে না। হয়তো তৃণমূল দলটা পুরো উঠে গেল, সবাই পাল্টি খেয়ে গেল, তিনিও যদি একা রাস্তায় দাঁড়িয়ে থাকেন না, তাহলে আমি আপনাকে বলছি সারা বাংলা জুড়ে বামফ্রন্ট যা ভোট পায় তার থেকে বেশি ভোট ওই একটা ব্যক্তি পাবে। এটা বাস্তব। বাস্তবটাকে মেনে নিতে হবে। আর বাস্তবকে মেনে নেওয়া মানে তেল মারা নয়। আমি যদি আজকে বলি শুভেন্দু অধিকারী ঝড়ের গতিতে কাজ করছে, বাস্তব। পুরো বাংলার মানচিত্র বদলে দিচ্ছে। এত স্পিডে বাংলায় আমি উন্নয়ন কোনোদিন দেখি। এবার আমি শুভেন্দু অধিকারীকে ভালো বলছি মানে এখন আমার বলে দেবে শুভেন্দু অধিকারীর দালাল। এই তো হয়ে গেছে বাংলার রাজনীতি। ভালোটাকেও কেউ ভালো বলার সাহস করে না। ঠিক একই ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ মাটিতে দাঁড়িয়ে আছেন ততক্ষণ কিন্তু তৃণমূলের অস্তিত্ব আছে। বাকি কে থাকলো না থাকলো ম্যাটার করে। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ।